সবকিছু ঠিক থাকলে আগামী ২৯শে জুলাই সার্জিও গোর বাংলাদেশ সফরে আসছেন। তার সফরকে কেন্দ্র করে বাংলাদেশ সরকারও এক ধরনের প্রস্তুতি নিচ্ছে। আজকে প্রধানত তার সফরকে কেন্দ্র করেই আলোচনা করব। এর সাথে আরো দুই একটি বিষয় রয়েছে, শেষ পর্যন্ত সাথে থাকবেন। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। কদিন আগে আমি বলেছিলাম যে বিদেশ সফর সংক্ষিপ্ত করে নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশে ফিরবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি আজকে খুব ভোরে, মানে কাল রাত 12টার পরে তিনি ফিরে এসেছেন এবং ফিরে এসেই তিনি ব্যস্ত হয়ে পড়েছেন। কারণ আগামী ২৯শে জুলাই বাংলাদেশ সফরে আসছেন ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং মধ্য ও দক্ষিণ এশিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর। এই সার্জিও গোরের বাংলাদেশ সফর নিয়ে কিন্তু বেশ আলোচনা শুরু হয়ে গেছে। তার ২ দিনের সফরসূচি ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে। তার মধ্যে রয়েছে তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বসবেন। ৩ এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা তার সাথে বসবেন। একটি হলো উখিয়া টেকনাফের কাছে, আরেকটি হলো চট্টগ্রাম, আরেকটি হলো সাতক্ষীরা। তিনি প্রধান ৩টি রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। তিনি আওয়ামী লীগের প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন, বিএনপির প্রতিনিধি দলের সাথে বৈঠক করবেন এবং জামাত এনসিপি তাদের একসাথে করে তাদের সাথে বৈঠক করবেন। নিঃসন্দেহে বাংলাদেশে একটি ইনক্লুসিভ পলিটিক্যাল এনভায়রনমেন্ট নিয়ে তিনি কথা বলবেন। আওয়ামী লীগের কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা এটি তুলে নেওয়া, বাংলাদেশে গণতান্ত্রিক চর্চা, এই বিষয়গুলো নিয়ে তিনি কথা বলবেন। আওয়ামী লীগের প্রতিনিধি দল তার সাথে সরাসরি নাকি ভার্চুয়ালি মিট করবে, এ বিষয়টি এখনো ফাইনাল করা হয়নি। এছাড়া তিনি বাংলাদেশ ব্যাংকের একজন এক্স গভর্নর, একজন প্রাক্তন অথবা বর্তমান বিচারপতি এবং একজন শিক্ষাবিদের সাথে বসবেন। সুশীল সমাজের সাথে তিনি বসবেন। ৩ জন প্রতিনিধির সাথে তিনি বসবেন। তিনি ৫ জন সাংবাদিক প্রতিনিধির সাথে বসবেন। এই সাংবাদিকদের মধ্যে রয়েছেন হত্যা মামলার আসামিরা। ২ দিন তিনি খুব কর্মব্যস্ত সময় কাটাবেন। যদি সব মিটিংগুলো কভার না করতে পারে তাহলে হয়তো তার সফর কয়েক ঘন্টা বাড়তে পারে। এই সফরের খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে। এটি একটি স্রেফ কূটনৈতিক সফর নয়, বরং তারেক রহমানের জন্য হয়তো খুব কঠিন কিছু বার্তা নিয়ে আসবেন। ইতিমধ্যেই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান তার বিভিন্ন কার্ড ভিত্তিক কর্মসূচির জন্য কার্ড বাবা উপাধি পেয়েছেন, অনেকেই রসিকতা করে বলেন। তো এবার সার্জিও গোর আমাদের কার্ড বাবা প্রধানমন্ত্রীর জন্য কি কার্ড নিয়ে আসছে। তার এক পকেটে শুনেছি হলুদ কার্ড থাকবে, আর এক পকেটে নাকি লাল কার্ড থাকবে। বাংলাদেশ সরকার, বিশেষ করে তারেক রহমান ক্ষমতায় যাবার পরে পররাষ্ট্র নীতিতে এমন কিছু পদক্ষেপ নিয়েছেন যা আমেরিকাকে ক্ষুব্ধ করেছে। তার মধ্যে একটি হলো সম্প্রতি জুন মাসে যে তারেক রহমান চীন সফরে গিয়েছিলেন এবং চীনের সাথে যে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং গুলো স্বাক্ষর করে এসেছেন, যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন, তা আমেরিকাকে ক্ষুব্ধ করেছে। আমেরিকা চায় বাংলাদেশ চায়নার সাথে প্রদত্ত এই প্রতিশ্রুতি, এই সমঝোতা স্মারক, এগুলো সব বাতিল করে দিই। এই যে বিআরআই যে করেছে, চায়না মিয়ানমার হয়ে বাংলাদেশের যে করিডোর দেবে, এটি করা যাবে না। আরো যে মোংলা পোর্টে চীন কাজ করবে, চীনকে অর্থনৈতিক অঞ্চল দেবে, এই সব কিছুতেই আমেরিকার একটি বিশাল না। আমেরিকা অনেকটা বলা যায় যে বেশ ধমকের সুরেই এই সফরে কথা বলবে।
এবং চীনের সাথে এই দহরম মহরম বাদ দিতে হবে। এবং আমেরিকা মনে করে যেহেতু এই বাংলাদেশের রেজিম চেঞ্জে তাদের একটা ভূমিকা রয়েছে এবং বর্তমান সরকার ক্ষমতায় আসার পেছনেও তাদের ব্লেসিংস রয়েছে, সুতরাং তাদের কথা শুনতে হবে। যদি তাদের কথা না শোনা হয় তাহলে হলুদ কিংবা লাল কার্ড প্রদর্শিত হতে পারে। তার চেয়েও আরেকটা ভয়াবহ কথা, যেটা হলো যে মিয়ানমারকে, বিশেষ করে রাখাইন স্টেটে আরাকান আর্মিকে হেল্প করার জন্য যে মানবিক করিডোর চেয়েছিল জাতিসংঘ, এবং তখন বাংলাদেশ সরকার ইচ্ছে থাকা সত্ত্বেও দিতে পারেনি। ইনুসের না দিতে পারার কারণ তখন সেনাবাহিনী বেঁকে বসেছিল এবং আমাদের সেনা প্রধান বলেছিল নো ব্লাডি করিডোর। কিন্তু এবার সার্জিও গোর এসে এই করিডোরটি ইমিডিয়েটলি চান। আপনারা জানেন যে এই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে আরাকান আর্মি কিন্তু ব্যাপক মার খাচ্ছে। তারা যে 2 বছর আগে বেশ এগিয়ে গিয়েছিল, রাখাইন রাজ্যের অনেকখানি দখল করেছিল, সেখানের অধিকাংশ জায়গা থেকে তারা পিছু হটেছে এবং তারা প্রতিদিন মিয়ানমারের জান্তা বাহিনীর হাতে নাকাল হচ্ছেন। তো এই অবস্থায় সার্জিও গোর এসে বাংলাদেশের সরকারকে বলবে যে এই করিডোরটা ইমিডিয়েটলি দিতে হবে এবং এই করিডোর দেওয়ার পথে কিছুটা জলপথ পড়ে, সেই জলপথে একটা ভাসমান সেতু বসাতে হবে এবং এই সেতু বসাতে খরচ হবে $1.2 মিলিয়ন এবং সেটি বাংলাদেশকেই দিতে হবে। জরুরি ভিত্তিতে আমেরিকার থেকে এই ভাসমান সেতু কিনে বসাতে হবে যাতে এই করিডোর ফুললি ফাংশন করতে পারে। এখন তারেক রহমান সরকার কি করবে? এই সব কিছু মেনে নেবে? তারেক রহমান সরকার আবার এই বাংলাদেশ পাকিস্তান তুরস্ক এটা একটা সামরিক চুক্তির মতো করার কথা ভাবছে। এই যে আমাদের সেনা প্রধান তিনি জাস্ট ফিরলেন তুরস্ক থেকে 5 দিনের সফর শেষে, এবং সেখানেও এই বাংলাদেশ টার্কি পাকিস্তান একটা মিলিটারি ট্রিটি নিয়ে আলোচনা হয়েছে। এটাও কিন্তু সার্জিও গোর বলবেন স্টপ, এই ট্রিটি বা এই সামরিক সম্পর্কটা আমেরিকা ভালো চোখে দেখছে না। সেটাই বা কি করবেন? অর্থাৎ তারেক রহমান যে পথে হাঁটতে চাচ্ছেন তার সেই পুরনো পাকিস্তান তুরস্কের পথে আমেরিকা সেই পথে বাদ সাধছে। এমনিতেই তারেক রহমান কিন্তু খুব ভালো নেই। শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এই ঘোষণা দেওয়ার সাথে সাথেই তার সরকারের ঘুম হারাম হয়ে গেছে। আমি গতকাল এবং পরশুদিন দুটো ভিডিও করেছিলাম বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুকে নিয়ে। আমি পরশুদিন বলেছিলাম যে তার পদত্যাগ নিয়ে একটি ষড়যন্ত্র হচ্ছে এবং তিনি পদত্যাগ করতে চান না। আমার দর্শকরা অনেকেই বলেছেন আমি বলেছিলাম যে চুপ্পু পদত্যাগ করবেন না। চুপ্পু পদত্যাগ করতে চাননি, এটা পরশুদিন পর্যন্ত এটা ট্রুথ। ইভেন গতকাল সকালেও চাননি, কিন্তু হি ওয়াজ ফোর্সড টু রিজাইন। তো অনেকেই খুব নেতিবাচক মন্তব্য করেছেন। আমার নিয়মিত দর্শকরা হয়তো ভাবছেন যে আমি ভুল বলেছি। আমি যে বার্তাটা দিতে চেয়েছি, আমি বলেছি যে আমি অধিকাংশ সময় সংবাদ পর্যালোচনা করি। ঘটনা তো আপনারা নানানভাবেই জানতে পারেন। আমার তো ইউটিউবে এসে ঘটনা সবসময় বলার দরকার নেই, বাট ঘটনার পেছনের ঘটনা। আপনারা অনেকেই বলছেন যে শাহাবুদ্দিন চুপ্পু থাকলেই কি না থাকলেই কি, সে তো সংসদে গিয়ে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেছে। মন্ত্রী পরিষদ অ্যাপ্রুভড একটি ভাষণ রাষ্ট্রপতি পাঠ করেছেন, সেই পাঠ নিয়ে আপনাদের অনেক ক্ষোভ, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপতি তো সেটা পাঠ করতে সাংবিধানিকভাবে বাধ্য। আপনি হয়তো বলবেন না, তিনি না বললেই পারতেন, আমি সেই বিতর্কে যাব না। কিন্তু আমরা যখন বলছি চুপ্পু থাকলেই কি চুপ না থাকলেই কি, বা চুপ্পুকে আমরা সমালোচনা করছি গালাগালি করছি, তখন প্রতিপক্ষ কিন্তু চুপ্পুকে আইডেন্টিফাই করতে ভুল করেনি। চুপ্পু যদি তাদেরই লোক হবে তাহলে শেখ হাসিনা দেশে আসবেন এটা শোনার সাথে সাথে চুপ্পুকে কেন চলে যেতে হচ্ছে? আমরা চুপ্পুকে যেভাবেই মূল্যায়ন করি, বিএনপি সরকার এই ভুলটা করেনি। তারা একটা পথের কাঁটা সরিয়ে রাখলো।
এই বিষয়টা নিয়ে একটু গভীরভাবে আমি আমার দর্শকদের ভাবার জন্য অনুরোধ করব। তিনি পদত্যাগ করেছেন, তিনি প্রচন্ড চাপের মুখে ছিলেন। এটা বিএনপির রাজনীতি। এর আগে তারেক রহমানের বাবা, সেই সময় রাষ্ট্রপতি বিচারপতি আবু সায়েম, তাকেও অস্ত্রের মুখে পদত্যাগ করতে বাধ্য করেছিলেন। এবং বিচারপতি আবু সায়েমের একটা বই আছে, অ্যাট বঙ্গভবন লাস্ট পেজ, সেখানে তিনি লিখেছেন যে এক হাতে স্টিক, আরেক হাতে রিভলভার এবং বিছানার চারিপাশে অস্ত্রধারী ৮-১০ জন। তিনি পদত্যাগ করেছিলেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে। আমাদের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পুও স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, অথচ তার চেয়ে অনেক বেশি অসুস্থ অবস্থায়ও বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন আগের রাষ্ট্রপতিরা। সুতরাং শেখ হাসিনা ফিরবেন এবং তখন যদি রাষ্ট্রপতি পদে শেখ হাসিনার কেউ থাকেন, তাকে তো আস্থায় নিতে পারেননি তারেক রহমান। সো ইউ আর ফোর্সড টু রিজাইন। ইচ্ছের বিরুদ্ধে তিনি পদত্যাগপত্রে সই করেছেন। সুতরাং আমার পর্যালোচনাটা ছিল ওই অ্যাঙ্গেলে। আশা করি আপনারা বুঝতে পারবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।